আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম এসএন একাডেমি থেকে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান আলোর প্রতিফলন। এই অধ্যায়ের যে 6টি রশ্মিচিত্র রয়েছে সেই 6টি রশ্মিচিত্র সম্পর্কে জানবো আজকে আমরা। এই 6টি রশ্মিচিত্র অঙ্কনের শুরুতে তোমাকে জানতে হবে রশ্মিচিত্রের 3টি সূত্র। তো চলো প্রথমে সূত্র 3টি জেনে নেওয়া যাক। তো দেখো তাহলে রশ্মিচিত্রের সূত্র 3টির মধ্যে প্রথম সূত্র বলছে যে আপাতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একই পথে ফিরে যাবে। এটা একটা অবতল দর্পণ, পাড়া লাগানো হয়েছে। এটা হচ্ছে যে প্রধান অক্ষ, আর সি বিন্দু হচ্ছে বক্রতার কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস দূরত্ব, আর এটা হচ্ছে মেরু। ঠিক আছে, আমাদেরকে বলছে আপাতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলে, এই হচ্ছে আপাতিত রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়েছে। দেখছো, আপাতিত রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো এবং বলছে যে প্রতিফলনের পর একই পথে, মানে বক্রতার কেন্দ্রে দিয়ে আবার ফিরে যাবে। প্রতিফলনের পর বক্রতার কেন্দ্র বরাবর ফিরে যাবে, এটা হচ্ছে রশ্মিচিত্রের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রে বলছে যে আপাতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হলে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপাতিত হলে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়। তাহলে এই হচ্ছে আপাতিত রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হলো, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়। এই যে প্রতিফলিত রশ্মি প্রধান ফোকাস, এটা হচ্ছে ফোকাস বিন্দু, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়। ঠিক আছে, এটা ছিল রশ্মিচিত্রের দ্বিতীয় সূত্র। দেখো 3 নম্বর সূত্রে বলছে আপাতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপাতিত হলে প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। দেখো, আপাতিত রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপাতিত হলো, প্রতিফলনের পর প্রধান অক্ষের, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো। কেমন? দেখো রশ্মিচিত্র 1, এখানে একটি রেখা অঙ্কন করা হলো। এই রেখাকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে বক্রতার কেন্দ্র, একটা হচ্ছে ফোকাস দূরত্ব, এবং বক্রতার কেন্দ্রের সমান ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত বা গোলীয় দর্পণ অঙ্কন করা হলো এবং এটাকে এম পি এম প্রাইম বিন্দুতে চিহ্নিত করা হয়েছে। এখানে পি হচ্ছে মেরু। ঠিক আছে, তাহলে রশ্মিচিত্র 1 এর ক্ষেত্রে আমাদের প্রথমে প্রতিবিম্ব অঙ্কন করে নিতে হবে। একটি খর্বিত ফোকাস বিন্দুতে একটি খর্বিত প্রতিবিম্ব অঙ্কন করে নিব। একটি আলোক রশ্মি অসীম থেকে দর্পণে আপাতিত হবে এবং প্রতিফলনের পর প্রতিবিম্বকে স্পর্শ করে যাবে। ঠিক আছে, একটি আলোক রশ্মি দর্পণে আপাতিত হবে অসীম থেকে এবং সে আলোক রশ্মি প্রতিফলনের পর প্রতিবিম্বকে স্পর্শ করে যাবে। একইভাবে আরেকটি আলোক রশ্মি দর্পণে আপাতিত হবে একই সমান্তরালে এবং প্রতিফলনের পর একইভাবে প্রতিবিম্বকে স্পর্শ করে যাবে। এই 1 নম্বর চিত্র ও রশ্মিচিত্রের কোনো সূত্র মেনে চলে না। এই জন্য আমরা প্রথমে খর্বিত প্রতিবিম্ব অঙ্কন করে নিলাম। দেখো তাহলে বিম্বের অবস্থানটা হচ্ছে প্রধান ফোকাসে। এরপর আসো বিম্বের আকৃতিটা লক্ষ্যবস্তুর চেয়ে অনেক ছোট, তাহলে আমরা লিখব খর্বিত বা ছোট। এরপর আসো বিম্বের প্রকৃতি। যেহেতু প্রতিবিম্ব দর্পণের সামনে, তাই আমরা লিখব
বাস্তব এবং যেহেতু লক্ষ্যবস্তুর বিপরীত পাশে প্রতিবিম্ব, তাই আমরা লিখব উল্টো। এটাই ছিল রশ্মিচিত্র 1 এর ব্যাখ্যা। দেখো রশ্মিচিত্র 2, আমরা রশ্মিচিত্র 1 এ দেখছিলাম লক্ষ্যবস্তু অসীম থেকে দর্পণে আপতিত হয়েছিল। তাহলে এখন রশ্মিচিত্র 2 এ লক্ষ্যবস্তু থাকবে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। 2 নং সূত্রে বলা ছিল যে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে যায়। ঠিক আছে, তারই প্রেক্ষিতে আলোকরশ্মি দর্পণে আপতিত হলো এবং প্রতিফলনের সময় প্রধান ফোকাস দিয়ে দর্পণে প্রতিফলিত হলো। কেমন? আরেকটা আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হলো এবং প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো। এটা হচ্ছে রশ্মিচিত্র 3 নং এর ব্যাখ্যা, যে আলোকরশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত হয় প্রধান অক্ষের সমান্তরালে। 2 নম্বরে বলা ছিল যে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা প্রতিবিম্ব পেলাম বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে। ঠিক আছে, তাহলে আমরা বিম্বের অবস্থান লিখব বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। এরপর আসে বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর চেয়ে ছোট, তাহলে আমরা লিখব ক্ষুরবিত। এরপর আসে বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি হবে যেহেতু দর্পণের সামনে প্রতিবিম্ব, তাহলে আমরা লিখব বাস্তব, এবং যেহেতু লক্ষ্যবস্তুর বিপরীত পাশে প্রতিবিম্ব তাহলে আমরা লিখব উল্টো। এটাই ছিল রশ্মিচিত্র 2 এর ব্যাখ্যা। এরপর দেখো তাহলে আমাদের রশ্মিচিত্র 3। রশ্মিচিত্র 2 এ লক্ষ্যবস্তু ছিল বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। রশ্মিচিত্র 3 এ লক্ষ্যবস্তু তাহলে বক্রতার কেন্দ্রে। কেমন? লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলো এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হলো। এটি রশ্মিচিত্র সূত্র 2 নং অনুসারে যে কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মি প্রতিফলিত হয় প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে, এরপর আরেকটি আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হলো এবং প্রতিফলনের সময় প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলো। ঠিক আছে, এটা ছিল আমাদের রশ্মিচিত্র 3 অনুসারে। রশ্মিচিত্র 3 অনুসারে যে কোনো আলোক রশ্মি যদি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হয় তাহলে সেই আলোক রশ্মি প্রতিফলিত হয় প্রধান অক্ষের সমান্তরালে। ঠিক আছে, তাহলে আমাদের এই আলোক রশ্মি দুটোর মিলিত বিন্দু হচ্ছে বক্রতার কেন্দ্রে। তাহলে আমরা প্রতিবিম্ব পেলাম বক্রতার কেন্দ্রে। তাহলে আমরা বিম্বের অবস্থান লিখব বক্রতার কেন্দ্রে। এরপর বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর আকৃতি যতটুকু বিম্বের আকৃতি ততটুকু, তাহলে আমরা লিখব লক্ষ্যবস্তুর সমান। বিম্বের আকৃতি লক্ষ্যবস্তুর সমান।
এরপর আসো বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি যেহেতু প্রতিবিম্ব দর্পণের সামনে, তাহলে এটা বাস্তব এবং লক্ষ্যবস্তুর বিপরীত পাশে, এই জন্য লিখবো আমরা উল্টো। অবতল দর্পণের 6টি চিত্রের মধ্যে শুধুমাত্র একটি চিত্র, 6 নম্বর চিত্রটাই শুধুমাত্র অবাস্তব, বাকি যে 5টা চিত্র আছে সবগুলাই বাস্তব। ঠিক আছে। এরপর দেখো রশ্মিচিত্র 4। রশ্মিচিত্র 3-এ লক্ষ্যবস্তু ছিল বক্রতার কেন্দ্রে, আর রশ্মিচিত্র 4-এ লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। ঠিক আছে। লক্ষ্যবস্তু থেকে একটি আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলো এবং প্রতিফলিত হলো প্রধান ফোকাস দিয়ে। এটা রশ্মিচিত্রের সূত্র 2 নং অনুসারে। এরপর লক্ষ্যবস্তু থেকে আরেকটা আলোকরশ্মি প্রধান ফোকাস দিয়ে দর্পণে আপতিত হলো এবং প্রতিফলিত হলো প্রধান অক্ষের সমান্তরালে। এটা হচ্ছে রশ্মিচিত্রের সূত্র 3 নং অনুসারে। এবং আলোকরশ্মি দুটি মিলিত হলো বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। যেখানে আলোকরশ্মি মিলিত হবে ওইটাই হচ্ছে আমাদের প্রতিবিম্ব। ঠিক আছে। তাহলে আমরা প্রতিবিম্ব পেলাম বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। তাহলে আমরা বিম্বের অবস্থান লিখব বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। ঠিক আছে। এরপর আসো বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি হচ্ছে যেহেতু লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্ব বড়, তাহলে আমরা লিখব বিম্বের আকৃতি বিবর্ধিত। বিবর্ধিত। ঠিক আছে, মানে বড়। এরপর আসো বিম্বের প্রকৃতি। বিম্বের প্রকৃতি হচ্ছে যেহেতু দর্পণের সামনে, তাহলে আমরা লিখব বাস্তব ও যেহেতু লক্ষ্যবস্তুর বিপরীত পাশে, তাহলে লিখব উল্টো। ঠিক আছে। এটাই হচ্ছে রশ্মিচিত্র 4-এর ব্যাখ্যা। এরপর আসো রশ্মিচিত্র 5। রশ্মিচিত্র 5-এ লক্ষ্যবস্তু থাকবে প্রধান ফোকাসে। প্রধান ফোকাস থেকে একটি আলোকরশ্মি দর্পণে আপতিত হবে। রশ্মিচিত্র সূত্র 2 নং অনুসারে ওই আলোকরশ্মি প্রতিফলিত হবে প্রধান ফোকাস দিয়ে। ঠিক আছে। এরপর রশ্মিচিত্র সূত্র 1 অনুসারে আলোকরশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হবে এবং বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে প্রতিফলিত হবে। যেই পথে আলোকরশ্মি দর্পণে আপতিত হবে সেই পথ দিয়ে আবার প্রতিফলিত হয়ে যাবে। এটি ছিল আমাদের রশ্মিচিত্র সূত্র 1। তাহলে রশ্মিচিত্র 5-এ দেখা যাচ্ছে যে প্রতিফলিত রশ্মিদ্বয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না। তাই আমরা বিম্বের অবস্থান লিখতে পারি অসীমে। যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, তাই আমরা বিম্বের অবস্থান লিখব অসীমে। ঠিক আছে। এরপর আসো বিম্বের আকৃতি। বিম্বের আকৃতি হবে অত্যন্ত বিবর্ধিত। কোথায় মিলবে সেটা আমরা জানি না, তাই আমরা লিখব লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বড় হবে। কতটুকু বড় হবে আমরা জানি না, তাই আমরা লিখব অত্যন্ত বিবর্ধিত। এরপরে আসো বিম্বের প্রকৃতি। যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় অসীমে, তাই আমরা বিম্বের প্রকৃতি বাস্তব ও উল্টো লিখতে পারবো এবং বাস্তব ও উল্টো লিখবো এবং অবাস্তব ও সোজা লিখবো। অবাস্তব
অবাস্তব সোজা। ঠিক আছে, যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় কোথায় মিলিত হবে আমরা জানি না, সেই জন্য আমরা বিম্বের প্রকৃতি লিখব বাস্তব উল্টো এবং অবাস্তব সোজা। ঠিক আছে, এটাই ছিল আমাদের রশ্মিচিত্র 5-এর ব্যাখ্যা। এরপর দেখো সর্বশেষ রশ্মিচিত্র 6, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই 6টা রশ্মিচিত্রের মধ্যে, যেটা বারবার বোর্ড পরীক্ষায় আসছিল এবং আসে। দেখো তাহলে এটা 6 নম্বর রশ্মিচিত্রে লক্ষ্যবস্তু থাকবে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। ঠিক আছে, লক্ষ্যবস্তু থাকবে প্রধান ফোকাস এবং মেরুর মাঝে। লক্ষ্যবস্তু থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হবে এবং প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হয়ে যাবে। ঠিক আছে, এরপর আরেকটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে আপতিত হবে এবং বক্রতার কেন্দ্র দিয়ে দর্পণে প্রতিফলিত হবে। এটা হচ্ছে যে রশ্মিচিত্র 1 নং, রশ্মিচিত্র সূত্র 1 নং অনুসারে। আর প্রথমটা ছিল রশ্মিচিত্রের সূত্র 2 নং অনুসারে। কেমন? যেহেতু প্রতিফলিত রশ্মিদ্বয় কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, তাই আমরা আলোক রশ্মিগুলোকে এবং প্রধান অক্ষকে দর্পণের পেছনে বর্ধিত করব এবং দেখব এই আলোক রশ্মিদ্বয় দর্পণের পেছনে কোন বিন্দুতে মিলিত হয়। যেই বিন্দুতে, যেমন দেখো এখানে আলোক রশ্মিদ্বয় মিলিত হলো, যেটা দর্পণের পেছনে, যেটা অবাস্তব। ঠিক আছে, দর্পণের সামনে যে প্রতিবিম্ব পাওয়া যাবে সেটা হচ্ছে বাস্তব এবং দর্পণের পেছনে যে প্রতিবিম্ব আসবে সেটা হচ্ছে অবাস্তব। এই জন্য এটা কাটা চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে আসো বিম্বের অবস্থান লিখবো আমরা দর্পণের পেছনে। বিম্বের অবস্থান দর্পণের পেছনে। এরপর আসো বিম্বের আকৃতি। এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে বিম্ব। তাহলে লক্ষ্যবস্তুর চেয়ে বিম্ব বড়, এই জন্য আমরা লিখবো বিবর্ধিত। এরপর আসো বিম্বের প্রকৃতি হবে, যেহেতু এটা দর্পণের পেছনে প্রতিবিম্ব, তাহলে আমরা লিখবো অবাস্তব। এবং অবাস্তব ও যেদিকে লক্ষ্যবস্তু ঠিক একই দিকেই প্রতিবিম্ব, তাহলে আমরা লিখবো অবাস্তব ও সোজা। এই যে এই রশ্মিচিত্র 6, এটা একটু সবগুলোর থেকে একটু ব্যতিক্রম ছিল, যেমন এটা প্রতিবিম্ব পাওয়া গেছে দর্পণের পেছনে। এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বোর্ড পরীক্ষায় রিপিট হয়। তাহলে আশা করি তোমরা 6টি রশ্মিচিত্র বুঝতে পারছো। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। সকালে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।